হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর এখন বাজে ভোর 5টা, চারদিকটা গুটগুটে অন্ধকার। আর আজকে আমরা যাচ্ছি চাঁদপুর থেকে খৈয়াছড়ির জন্য মোমাই লেকে ঘোরার জন্য। আর যারা ঢাকা থেকে যেতে চান তাদের জনপ্রতি কেমন খরচ হবে, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া এবং অন্যান্য কস্ট পুরোটাই আমি আমার ডিসক্রিপশনে লিখে দিব। তাহলে চলুন আমাদের সাথে আর পুরো ভিডিওটি এনজয় করুন। কথা বলতে বলতে আমাদের গাড়ি চলে এসেছে। আর এর আগে নর্মালি প্রত্যেকবারে আমি আমার বন্ধুদের সাথে যতবারে চিটাগাং বা ফেনীতে ঘুরতে গিয়েছিলাম প্রত্যেকবারে ট্রেনেই গেছি আমরা। আর আমার কাছে ট্রেনের জার্নিটাই সবচেয়ে বেশি নিরাপদ ও ভালো লাগে। গাড়ির খোলা জ্বালানা দিয়ে সকালের চারদিকের পরিবেশটা বেশি উপভোগ করার মতনই ছিল। এইদিকে আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আমরা গাড়ির ভিতর সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম। অবশেষে 3 ঘন্টা জার্নি করে আমরা চলে আসি খৈয়াছড়া। গাড়ি থেকে নেমেই দেখি এখানকার কিউট কিউট এই বন্ধুদেরকে যারা অ্যাংলেট বিক্রি করে। চাইলে আপনারা এদের থেকেও নিতে পারেন। তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দেই। আর একটা মজার বিষয় হলো গাড়ি থেকে নামলে আপনি এই সুন্দর পাহাড়টি দেখতে পারবেন, যেটা দেখে আপনার মনটা সত্যি জুড়িয়ে যাবে। তারপর 5 মিনিট হেঁটে আসলেই দেখতে পাবেন ওখানকার খাবার হোটেল ও ব্যাগ রাখার জায়গাগুলো। মূলত যে হোটেলে আপনারা খাবেন সেখানে আপনাদেরকে ফ্রিতে ব্যাগ রাখতে দিবে এবং গোসলও করতে দিবে। তারপরে এখানে এসে আমি সর্বপ্রথম আমার মোবাইলের সুরক্ষার জন্য 100 টাকা দিয়ে একটা ওয়াটারপ্রুফ কভার কিনে নেই। কারণ আপনি যখন ঝর্ণার কাছে গোসল করতে যাবেন বা ভিডিও করবেন বা ছবি তুলবেন, যাই করেন না কেন আপনার মোবাইল অবশ্যই কিন্তু পানি যাবে। আর পানি থেকে সুরক্ষার জন্য আমি মূলত 100 টাকা দিয়ে কভারটি কিনি। হাঁটতে হাঁটতে চলে আসি আমরা আমাদের হোটেলের কাছে। আমাদের হোটেলের নাম ছিল ঝর্ণা হোটেল। আর এই হোটেলটি নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই হোটেলটির এরিয়াটা অনেক বড় ছিল এবং খোলামেলাও ছিল। বিশেষ করে ব্যাগ রাখার রুমগুলো বেশ বড় ছিল এবং একটা খাটও ছিল একটু রেস্ট নেওয়ার জন্য। তারপর আমরা জামা কাপড় চেঞ্জ করে চলে যাই সকালের নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খাওয়া শেষ করে পায়ের অ্যাংলেট পরে আমরা চলে যাই খৈয়াছড়ি ঝর্ণার দিকে। আর একটা কথা, আপনারা যে হোটেল নিবেন খাওয়ার জন্য বা ব্যাগ রাখার জন্য সেখানে কিন্তু অগ্রিম দুপুরের খাবার খাওয়ার জন্য কিন্তু অর্ডার দিয়ে যেতে হবে। জনপ্রতি 20 টাকা টিকিট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। আমি যখন 2017 সালে প্রথমবার খৈয়াছড়ি ঝর্ণাতে আসছিলাম তখনকার পরিবেশ এবং এইসব টিকিট মিকেট কিছুই ছিল না। মনে হচ্ছিল তখনই ভালো ছিল, মানুষ অত বেশি ঘুরতে আসতো না, নিজের মন মতো করে সবগুলো স্পটে ঘোরা যেত। বিশ্বাস করেন রাসেল ভাই, কি যে একটা অবস্থা। অপডেতে তো কোনো কথাই নাই, ঝর্ণার পানির ফোটার চেয়েও মানুষ বেশি থাকে অপডেতে। ঝর্ণার ঠান্ডা পানি দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগতেছিল, মনে হচ্ছিল যে পুরো শরীরটা শীতল ঠান্ডা হয়ে গেছে। তারপরে একটু সামনে গিয়েই দেখি অনেকে দড়ি দিয়ে পার হচ্ছে এপার থেকে ওপারে, যদিও রাস্তা আছে যে এপার থেকে ওপারে যাওয়ার জন্য। তারপর আমরা হাঁটতে হাঁটতে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আপনি এখানকার ঝর্ণার মায়া না পড়ে থাকতে পারবেন না। মোটামুটি সব সিজনেই খৈয়াছড়া ঝর্ণায় পানি থাকে। আর এখন যেহেতু বর্ষাকাল, এখন তো ঝর্ণায় পানিতে পুরো ভরপুর। বড় বড় ঝর্ণাগুলোর নিচে তো দাঁড়ানোই যায় না, পানির এত বেশি প্রেসার থাকে। পানির প্রেসারের কারণে মনে হবে যে আপনাকে দূরে ঠেলে নিয়ে যাচ্ছে, তবে পানি বেশি হতো কিন্তু অন্যরকম একটা মোমেন্ট ছিল।
এখানে আমার সবচেয়ে বেশি মজা লাগছে ঝর্ণা থেকে লাফ দিয়ে ঠান্ডা শরীর নিয়ে গরম গরম সিঙ্গারা খাওয়ার বিষয়টা। তারপর এই ঝর্ণাতে ভালো একটা সময় কাটানোর পর আমরা উপরের পাহাড় এবং ঝর্ণার দিকে রওনা দেই। আজকে অফ ডে হয়, প্রচুর পরিমাণে মানুষের ভিড় ছিল। আরেকটা কথা হলো যে বেশিরভাগ মানুষই কিন্তু এখানেই থেমে যায়, আর যারা ট্রেকিং বা উপরের ঝর্ণাগুলোকে এক্সপ্লোর করতে চায় তারাই শুধু উপরে যায়। তবে এই ঝর্ণার স্তরের চেয়ে কিন্তু উপরের ঝর্ণাগুলো আরো বেশি সুন্দর, তবে মানুষ কম পাওয়া যায় ওইদিকে, নিজের মন মতো করে উপভোগ করা যায়। উপরে ওঠার সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছিল, যার কারণে আমরা অনেকক্ষণ থেমে থাকি ওইদিকে। যখন উপরের দিকে উঠা শুরু করলাম তখন দেখলাম যে রিস্ক না আরো সহজ হয়ে গেছে, কারণ আগের যে পিচ্ছিল মাটিটা ছিল ওইটা বৃষ্টির কারণে ধুয়ে গেছে। এখন নতুন মাটিতে উঠতে আরো বেশি সহজ আর কষ্টও কম হইতেছে। উপরে যত উঠবেন তত সুন্দর সুন্দর ভিউ পাবেন, আর ঝর্ণাগুলো তো কোনো কথাই নাই। বাইরে ভাই কি যে শান্তি লাগতেছিল প্রত্যেকটা ঝর্ণাতে যাওয়ার পর। শরীরে যখন পানিগুলো লাগে না, পুরো শরীরটা ঠান্ডা শীতল হয়ে যায়। তারপর আমরা ঠিক করলাম যে এখন আর ঝর্ণায় না গিয়ে আমরা সরাসরি ট্রেকিং করে পাহাড়ের উপরে যাব, বা যেটাকে খোয়াছড়ি ঝর্ণার সবচেয়ে উঁচু জায়গা বলে ওখানে যাব। দেন আমরা নিচে নামার সময় আস্তে আস্তে করে প্রত্যেকটা ঝর্ণা ঘুরে একেবারে নিচে নেমে যাব। প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা ট্রেকিং করার পর আমরা সবচেয়ে উঁচু স্থানে চলে আসি। আর উপর থেকে চারদিকের ভিউটা এত বেশি জোশ ছিল যে বলার বাহিরে। এক কথায় আপনি না আসলে বিশ্বাস করতে পারবেন না যে কত সুন্দর দেখা যায় উপরের ভিউটা। আর একটু উপর থেকে সৌন্দর্য দেখতে তো আমি একেবারে গাছের উপরেই উঠে গেছি, যদিও গাছটা অনেক পিছলা ছিল আর পিঁপড়ায় ভরা ছিল। তারপর আমরা এখানে অনেকক্ষণ রেস্ট নিই এবং স্মৃতি হিসাবে অনেকগুলো ছবি তুলে রাখি। ছবি তোলা শেষে এবং খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা সোজা চলে যাই প্রত্যেকটা ঝর্ণা উপভোগ করার জন্য। যেহেতু আমরা বিকেলের দিকে মমায়া লেকে যাবো এবং দুপুরের খাওয়া দাওয়া এখনো করা হয় নাই, তাই আমরা তাড়াতাড়ি নেমে গেলাম নিচের দিকে। কি বাং গেছে নি ঝর্ণায় ঘুরতে ঘুরতে আমার মোবাইলেরও ভাগ্য ঘুরে গেছে, মানে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, যার কারণে নিচে নামার সময় অনেক কিছুই ভিডিও করতে পারি না। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষে এবং ড্রেস চেঞ্জ করে আমরা সোজা চলে গেলাম মমায়া লেকের উদ্দেশ্যে। জনপ্রতি 30 টাকা দিয়ে টিকিট কিনে আমরা ভিতরে প্রবেশ করি। দুই পাশে ঝাউবনের মাঝখান দিয়ে সোজা রাস্তা চলে গেছে, দেখতে বিষয়টা অনেক সুন্দরই লাগতেছে। বিশেষ করে এরকম রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম লেকের পারে। মানুষজন ফ্যামিলি নিয়ে বোটে ঘোরাঘুরি করছে। আরেকটা কথা হলো, মমায়া লেক কিন্তু অত বেশি বড় না, বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য মোটামুটি একটা পারফেক্ট জায়গা। তো আজকের মতো এখানে আমাদের খোয়াছড়া ঝর্ণা ও মমায়া লেকের জার্নি শেষ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।